যেটা মনে হয়েছিল যে প্রেসক্রিপশনের তলায় সই করাচ্ছে অটোগ্রাফ দিতে বেশি ভালো লাগছে, অটোগ্রাফের সইটা করতে বেশি ভালো লাগছে, তার মধ্যে একটা অন্যরকম উত্তেজনা খোঁজা পাচ্ছে। রাইট। ডাক্তারি হচ্ছে বাড়ি থেকে দেখে দেওয়া সম্বন্ধ করে বিয়ে, আর মিউজিকটা হচ্ছে পরকীয়া। হু হু করে তুমি দেখবে ভাইরাল হয়ে যাবে। কাঁচা বাদাম দাদা, কাঁচা বাদাম। এই যে ভাইরাল হয়ে যাওয়াটাকে আজকাল মানুষ ধরে নিচ্ছে সাকসেসফুল একটা প্রজেক্ট। এবং যখন আমার বিশেষ করে স্বার্থে আঘাত লাগে হ্যাঁ। তখন বোধহয় আমি একটু নিষ্ঠুর হয়ে যাই। আমায় চন্দ্রিমা বলে দিয়েছিল যে একটু কন্ট্রোভার্সি চাই, সেই জন্য এরকম একটা কমেন্ট করলাম। Our sweetest songs are those which tell us the saddest স্টোরিজ। সেই জায়গা থেকে আমি বলবো আমি আমি মানে পিওর ক্লাসিক্যাল বা সেমি ক্লাসিক্যাল মিউজিকের মধ্যে আমি কিন্তু খুব একটা না আবেগ না খুঁজে না পাই না। না, সত্যি জানি। বড় করে বললে আমার মনে হয় যে আমাদের সমাজ, সেটা কলকাতা বলি, পশ্চিমবঙ্গ বলি বা ভারতবর্ষ বলি, আমরা একটা অবক্ষয়ের মধ্যে দিয়ে রয়েছি। একদমই। একটা মানসিক অবক্ষয় চূড়ান্তভাবে চলে এসছে। সেটা একটু মানে কি বলবো, বিদেশে একটু সময় কাটালেই যেন আরো বেশি স্পষ্ট হয়ে যায়। আমার মনে হয় বাঙালি জাতি হিসাবে বিবর্তনটাকে একদম পছন্দ করে না। এই যে সময়ের সাথে সাথে রবীন্দ্রসঙ্গীতেরও একটা বিবর্তন হওয়া দরকার, সেটা নিয়ে কিন্তু বাঙালি এখনো সহমত হতে পারে পারেনি। না। ক্ষুদ্র আমি, তুচ্ছ আমি, মিথ্যে যত স্বাভিমান, আকাশ ভরা সূর্য তারা, জাগাও জাগাও আমার গান। মহিলাদের কি বোঝা যায় কখনো? আমাদের সমাজে মহিলারা আমার এই ফিলোসফিটা বিশ্বাসই করে না, তাই? ভাবে একদম লম্পট টাইপের। তো ডেস্টিনেশন ইম্পর্টেন্ট নয়, হ্যাঁ। মাইলস্টোনটা ইম্পর্টেন্ট। important। আমার জীবনে ভালোবাসা এসছে, অবশ্যই এসছে, আচ্ছা বিভিন্ন সময় এসছে, বিভিন্ন রূপে এসছে, আচ্ছা। বিভিন্ন ব্যক্তির জন্য এসছে। ভালোবাসি মানে ভালোবাসি, তাকে যে অধিকার করতে হবে, তাকে সামাজিকভাবে বা আইনগতভাবে তাকে ওন করতে হবে, আমি আমি এরকম বিশ্বাস করি না। থ্যাংক ইউ। তুমিও বোঝো আরে क्या बात! আমিও বুঝি, বুঝেও বুঝি না। তুমিও বলো আমিও বলি, তবে সোজা সুজি না। এবার লা 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 লা। আজকের অন্নচন্দ্রিমায় যে আসছেন, সে ডাক্তারি করে, চেম্বার করে, ক্লান্ত হয়ে দিন শেষে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে টিভি দেখে ঘুমিয়ে পরের দিন চেম্বারে যাওয়া অবধি তার জীবনটা সীমিত রাখতেই পারতেন, কিন্তু সেটা সে করেননি। আপামর জনতার কাছে প্রচণ্ড স্মার্ট একজন মানুষ, যে intellectual, talented, a big musician, and most importantly দু তিনটে জেনারেশনকে রিপ্রেজেন্ট করে। সে প্রচুর লোকের আইডল, এখনও ইউথ আইকন। আমরা ভীষণ রকমভাবে আপ্লুত আজকে অন্নচন্দ্রিমায় ডক্টর সিদ্ধার্থ রয় ওরফ সিধুদাকে পেয়ে। আমরা ভীষণ রকমভাবে আপ্লুত, কি বলবো, ভাষায় প্রকাশ করা যায় না। দীর্ঘদিনের সম্পর্ক, পরিচিতি, আজকে একটা আড্ডায় একসাথে সিধুদাকে পাওয়া। ওয়েলকাম টু অন্নচন্দ্রিমা। Thank you. আসলে তোমাকে এভাবে ফর্মালি বলা, এবং আমার যেটা মনে হয় যে এই যে বললাম বাড়ি ফেরা, আমার কাছে অন্নচন্দ্রিমা তো একটা বাড়ি ফেরারই গল্প। যে তুমি একদিন আমার বাড়িতে এলে, আমার বাড়িতে তোমার কেমন লাগে, বা তুমি কতটা কমফোর্টেবল, বা তোমাকে ঠিক মানুষ সিধুকে আমরা যেভাবে দেখতে চাই সেরকম দেখতে পাই কি না, সেই সব মিলিয়ে অন্নচন্দ্রিমা ইজ নট বেসিক্যালি আ পডকাস্ট, অ্যাজ আই অলওয়েজ টেল। তোমাকে বাড়ি ফেরা নিয়ে তাহলে আমি আগে একটু বলি। একদম সেটা হচ্ছে যে আমাদের লাস্ট অ্যালবাম এই বছরই যেটা বেরিয়েছে 2025-এ, তাতে একটা গান রয়েছে, 3টে গান রয়েছে, তার মধ্যে একটি গান যেটির রেসপন্স এখন অব্দি সবচেয়ে ভালো, সেই গানটার নাম হচ্ছে আমি ফিরছি বাড়ি। ও মা, কি সুইট! এই যে বললেন না মনের মিল আছে। ফ্ল্যাশব্যাকে একে একে চেনা চেনা মুখ, সারি সারি টোল প্লাজায় কে যে সাজায় ঘন আবেগের কমাদারি। আমি ফিরছি বাড়ি, আমি ফিরছি বাড়ি। এরকম। আরে দারুণ দারুণ, ক্যা বাত ক্যা বাত! তোমার সাথে আমার এক্স্যাক্টলি প্রথম কবে দেখা হয়েছিল এখন আর মনেও পড়ে না।
এত এত বছরের কানেকশন, এত বছরের অতনুর মাধ্যমে দেখা হয়েছিল, এটা বোধ হয় অতনুর মাধ্যমে না, নাকি প্রতাপের মাধ্যমে, কারোর একটা মাধ্যমে হবে। কোন একটা অর্গানাইজেশন, খোলা মন বলে একটা অর্গানাইজেশন ছিল, সেখানে গান গাইতে যাওয়া এবং পিকনিকে তুমি একটা হাফ প্যান্ট পরে রাইট, অতনুর থ্রু দিয়ে, রাইট। হ্যাঁ, অতনু এগেন আমাদের খুব কাছের বন্ধু একজন। তারপরে আস্তে আস্তে সম্পর্কটা গাঢ় হয়, যেরকম করে প্রতিটা সম্পর্কই গাঢ় হয়। এবং আজকের দিনে দাঁড়িয়ে তোমার সাথে একটা আলাদাই একটা অন্যরকম একটা ব্যাপার। আমাদের হয়তো ডেইলি কথা হয় না। চে গুয়েভারাকে জিজ্ঞেস করা হয়েছিল, আমি যেহেতু ওনার খুব বড় একজন ভক্ত, যে আপনি ডাক্তারি করলেন না কেন? তখন উনি বলেছিলেন যে আমি বৃহত্তর মানুষের কাছে পৌঁছতে চেয়েছিলাম, মানে বৃত্তের বাইরে বেরিয়ে আরও বড় বৃত্ততে যেতে চেয়েছিলাম। সেই জন্য আমার মনে হয়েছিল ডাক্তারিটা কোথাও একটা বাধা হয়ে দাঁড়াবে। তবে আমি যেটা বলছি, ডক্টর সিদ্ধার্থ রয় সেও কি সেই মিউজিকের বিশাল বৃত্তে বা মিউজিকের বিশাল সমুদ্র খুঁজতে গিয়ে কি মানে ডাক্তারিটা ছাড়া হলো, নাকি তেমন কোনো কিছু? প্রায় তাই, কিন্তু মানে ব্যাপারটা নিজেকে অতটা মহান করে বলবো না, আচ্ছা, বরং ছোট করে বললে এইভাবে বলতে পারি যে যে সময় এই সিদ্ধান্তগুলো নেওয়া, সেই সময় তো এতটা সেলফি আসেনি ব্যাপারটা, তখন অটোগ্রাফটাই ছিল। রাইট। তো যেটা মনে হয়েছিল যে প্রেসক্রিপশনের তলায় সই করাচ্ছে অটোগ্রাফ দিতে বেশি ভালো লাগছে, অটোগ্রাফের সইটা করতে বেশি ভালো লাগছে, তার মধ্যে একটা অন্যরকম উত্তেজনা খুঁজে পাচ্ছি। রাইট। তো পুরো জিনিসটাই একটা পাগলামোর মতন ছিল। ধরো যদি এইভাবে বলি যে ডাক্তারি হচ্ছে বাড়ি থেকে দেখে দেওয়া সম্বন্ধ করে বিয়ে, আর মিউজিকটা হচ্ছে পরকীয়া। এটা দারুণ, এটা দারুণ লাগলো আমার। আর পরকীয়ার যেমন হয়, পরকীয়ার প্যাশনটা, Passionটা বেশি থাকে। তীব্রতাটা অনেক বেশি থাকে, তাই মিউজিকের হাত ধরে আমি মানে স্লো মোশনে দৌড়াতে আরম্ভ করেছি, আচ্ছা। দিগন্তে যতক্ষণ না মিলিয়ে যাচ্ছি। তো এই যে তিনটে জেনারেশন তোমাকে আইডল ভাবে, এই যে এখনো তুমি ইউথ আইকন বলি আমরা, যে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে কোথাও তোমার কি তুমি কি রিলেট করতে পারো নিজেকে এখন আর অন্য কারোর সাথে, নাকি তুমি একটু এগিয়ে গেছো বলে তোমার মনে হয়? না, রিলেট তো নিশ্চয়ই করতে পারি, তবে যেমন হয় বয়সের সাথে সাথে তো একটা ম্যাচুরিটি চলে আসে, তাই এখন হয়তো খুব হালকা লিরিক লিখে উঠতে পারি না। যদিও ধরো আমি যে চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, এটা তো বেশ হালকা লিরিক আর কি, এটা ভালোবাসার কথা একদম সরাসরি বলা। হ্যাঁ। এখন হয়তো আর এটা লিখতে পারবো না, এখন হয়তো একটু অনাবশ্যক গম্ভীর হয়ে যায় লেখা, সেটা একটু চিন্তিত সেটা নিয়ে। সো তাছাড়া ডেফিনেটলি এখনকার ইউথের সাথেও আমি, এখনকার যারা কলেজ গোয়ার তাদের সাথেও আমি রিলেট করতে পারি, কারণ নিজে যেহেতু ওই সময়টা পেরিয়ে এসছি, তো সেই অভিজ্ঞতাটা তো রয়েছে। কাজেই মানে আমি কিছুটা সময়ের জন্য আমি ওদের মতন হয়ে যেতে পারি, বা ওদের মতন করে ভাবতে পারি, ওদের মতন করে আনন্দ করতে পারি, সেইভাবে আমি মানে ওদের সাথে মেলার চেষ্টা করি বা মেশার চেষ্টা করি। তোমার মনটা, তুমি বলতে চাইছো এখনো তোমার সেরকমই রয়ে গেছে, যেটা আমাদের সকলেরই হওয়া উচিত, যে মনটা বুড়িয়ে যাওয়া নয়, মন যেন একদম জন্মনে থাকে, সেটা খুব একদমই। এবং মানে সেটার প্রমাণও, মানে শুধু যে বলার জন্য এই কথাটা তা নয়, যখন ভাবি যে ক্যাকটাস করছি 33 বছর ধরে, তখন সত্যি মনে হয় সত্যি এতটা সময় পেরিয়ে গেল। ধরো আমার ডাক্তারি কলেজের যে আমার ক্লাসমেটরা, তাদের ছেলেরা এখন ডাক্তারি করছে। আমার খুব কাছের বন্ধু ডিকোর ছেলে এখন এমএস করছে। কি ব্যাপার এটা, এতটা বড় হয়ে গেল, হ্যাঁ, কি করে হলো, কবে হলো? তো সেই জায়গা থেকে মনে হয় সত্যি সত্যি মেন্টালি এখনো মানে মানে 18 না হলেও সত্যি সত্যি, হ্যাঁ, তাই ওইখানেই বোধহয় আটকে গেছে। একদম, তুমি এর থেকে তোমাকে বাড়তে দেওয়া হবে না। আমার খুব জানতে ইচ্ছে করে, বা আমার যেটা মনে হয় যে আজকাল আমরা তো তোমাদেরকে সবসময় লাইমলাইটে দেখি, এবং এই যে স্টেজ, অডিয়েন্স, এত বিশাল স্প্যান অফ আর্ট ফর্ম যেটা নিয়ে তুমি কাজ করো, এই সব কিছুর বাইরে কোথাও একা মনে হয় যখন আমাদের মানে অডিটোরিয়ামের লাইটটা নিভে যায়, যখন সব মানে অডিয়েন্সরা বাড়ি চলে যায়, তোমার বাড়ি ফেরার তাড়া থাকে? হ্যাঁ, বাড়ির
কি বলে কোজি কর্নারটা তো সব সময় মানে একান্ত আপন আর কি সেটা, তো সেইখানে তো ফিরতে ইচ্ছেই করে। যদিও আমি সেইভাবে বললে আমি একা মানুষ, হ্যাঁ, আমি সেটাই জানতে আমার মানে আমি একাই থাকি, কিন্তু আমার মানে ডোমেস্টিক অ্যাটেন্ডেন্ট রয়েছে রয়েছে। একাধিক, এবং তারা খুবই ভালো আর কি, তারাই আত্মীয়ের মতন হয়ে গেছে। বাহ। তো সেই জায়গা থেকে বাড়ি ফিরতে ইচ্ছেই করে, বাড়ি ফিরতে ভালোই লাগে। আর আমি একটু বাড়িটা একটু সাজিয়ে গুছিয়ে রাখি। হ্যাঁ, তোমার বাড়ি তো তো সেই জন্যেই মানে যাতে বাড়ি ফেরার ইচ্ছেটা একটু বেশি হয়, জাগে, ঠিক। কাজেই আমি আমার মানে ইটস ভেরি প্রিশিয়াস টু মি আমার বাড়ি। একদম। কারণ ওটাই ফাইনাল আশ্রয় তো বোধ হয় কি, অডিয়েন্সের মাঝখানে স্টেজে একটা মাতামাতি আলো, তার ঝলকানি, সেলফি ক্যামেরা, অমুক তমুক এসবের পরে যখন না এবার একটু আরাম করি, সেটা নিজের বাড়ির। নিজের বাড়ি। আমারও তাই, নিজের বাড়ি আসলে বাড়িই হয়। আর তোমার বাড়ি তো মানে হলুদ পাখি নামি, এবং এতবার তোমার বাড়িতে যাওয়া, প্রচুর আড্ডা গল্প, আমাদের প্রচুর প্রোগ্রাম মানে লাইভস, সে সব কিছুই হয়েছে, রিহার্সেল। হ্যাঁ, তো মনে হচ্ছে একটা তখন লকডাউন প্রায় শেষের দিকে আর হ্যাঁ, কি, আমরা জাস্ট রিল্যাক্সড হয়েছে একটু একটু, তখন একদিন আমার সন্ধ্যেবেলা তুমি হঠাৎ করে বাড়ি ফোন এলে, করলে, চলে আয়, এখানে একটা লাইভ করব। একদম। আশাজির জন্মদিন ছিল মনে হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আশাজির জন্মদিন। আশাজি না আদি বর্মন, আর টিপামিনে বা হোয়াটএভার, হ্যাঁ কারোর একটা জন্মদিন ছিল। তো সেই জন্য ফোন করলাম, তো সেই সন্ধ্যায় অনেক গান বাজনা হয়েছিল। মজা হলো। তারপর আরেকটাও আমরা লাইভ করেছিলাম, আরেকটা কার আমার ঠিক মনে পড়ছে না এখন, লতাজি মারা যাওয়ার পরে। আচ্ছা, হ্যাঁ, তখন করা হলো, সেটাও তুমি আমাকে ফোন করে ডাকলে। তো আর মানে তুমি ফোন করা মানে তো এক্সট্রা পাওনা, জানাই কথা, দৌড়ে দৌড়ে যাওয়া। এই যে ছোট ছোট জিনিসগুলো না খুব মনে থাকে। আজকাল মানুষ খুব সিম্পলিসিটিতে বিশ্বাসী নয়। তোমার মনে হচ্ছে যে কোথাও আমরা খুব মানে ফ্ল্যাশি থটস বা একটু বেশি দেখনদারি যেটাকে বলি, সেই সব কিছু মিলিয়ে যেন মনে হচ্ছে সেই মানুষটাকে আমি ঠিক বলতে পারছি না যে মানুষটা কেমন, এই যে একটা ধোঁয়াশার মধ্যে থাকা। একটা দেখুন তো আছে, বা সেটা বোধহয় লাগেও, লাগে। মানে নিজেই স্বীকার করে নিই আর কি। হ্যাঁ। ধরো এই মুহূর্তে আমার হোয়াটসঅ্যাপে যে ডিপিটা রয়েছে, Right. সেটা আমারই ছবি, কিন্তু এআই দিয়ে টুইট AI দিয়ে করা। কাজেই সেটা মানে আমায় যেমন দেখতে, তার চেয়ে ওই ছবিটাকে অনেকটা বেটার আচ্ছা, দেখতে। আচ্ছা। তুমি এমনি দেখতে সুন্দর। তো তো আমার যখন ওই ছবিটা হাতে পেলাম আর কি, আমার এক বন্ধু বানিয়ে দিল। You're surprised, wow. বাহ, এ তো ভালোই ভালো ব্যাপার তো। এই লোকটাকে ভালোই দেখতে, আমার বদলে এই ছবিটাই ডিপিতে যাক। তো এখন এই মুহূর্তে আমার ডিপি সেটাই। আচ্ছা। তো এটা তো এক ধরনের দেখনদারি বলতে পারো, যে আমার ছবিটাই এআই দিয়ে টুইক করে একটু এডিট করে সেটা আমি আমার পরিচয়ের ছবি হিসাবে আমি লাগিয়ে রেখেছি। তো এই ধরনের দেখনদারি আমার মনে হয় সকলের মধ্যেই কিছু না কিছু পরিমাণে আছে, থাকবে। নইলে আর আমাদের শহরে এতগুলো শপিং মলই বা হবে কেন, বা এত রেস্টুরেন্টই বা হবে কেন? এই আর কি, যে আমরা যা ঝাঁ চকচকে যেটা বলি, সেই সেটা ঝাঁ তুমি এখন চকচকেটা মানে তুমি সেটাকে অ্যাপ্রিশিয়েট করছো। টু বি সাম এক্সটেন্ট আমিও আমার করছি। কোনো অসুবিধা হ্যাঁ, নেই, হ্যাঁ। কারণ মানে কোনটা বাহ্যিক আর কোনটা আন্তরিক সেইটার মধ্যে পার্থক্য করে নিতে আমার অসুবিধা হয় অসুবিধা না। হয় না, সেটাই জিজ্ঞেস আমি করছি। জানি এটা বাহ্যিক, কাজে হোক না বাহ্যিক, যেটা বাহ্যিক সেটা মানে অন্য বিভিন্ন মশলা দাও না ঢেলে, কোনো অসুবিধা নেই। ঠিক, ঠিক। কিন্তু নিজের কাছে যেটা আমি আমার অন্তরটা যেমন, সেটা যেন ওটা দিয়ে মানে মোল্ডেড না হয়ে যায়। দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। এই যে আমরা বলছি যে আন্তরিকতা বা সিম্পলিসিটি যাই বলি না কেন, তুমি তো বুঝতে পারছো, ডিফারেন্সিয়েট করতে পারছো, তো বললে তো আন্তরিকতাটা কতটা জরুরি, মানে কি মনে হয় যে এখনো আন্তরিক মানুষজন পাও তুমি রাস্তাঘাটে শো করতে গিয়ে? হয়তো ভিড়ের মাঝখানে হ্যাঁ, কিছু তো মানে মনের প্রাণের মানুষ রয়েছেই। রয়েছে। আর তাছাড়া যদি বলো যে নিজের সাথে নিজের যে এই যে আমার কতটা বাহ্যিক আর কতটা ভেতরে রয়েছে আন্তরিক কতটা, সেইটা বোধহয় বুঝতে আমাকে অন্তত প্রকৃতির কাছে যেতে হয়। আর প্রকৃতির বিভিন্ন রূপের মধ্যে আমার সবচেয়ে প্রিয় পাহাড়। আমারও। তুমি তো মানে ইয়ে থেকে এসছো, পাহাড় থেকেই এসছো আর কি। তো পাহাড়ের কাছে গেলে যেন আমার ওই মানে বাহ্যিকতাটা আমি বর্জন করতে পারি। ঠিক ঠিক। একা আমি খুবই কম গেছি, একবার একটা সোলো ট্রিপ করেছিলাম, অন্যান্য সময় বন্ধু বান্ধব ইত্যাদিদের সাথে যাই, কিন্তু তারপরেও আমি একদম নিজে একা একটা সময় বার করে নিই যখন আমি পাহাড়ের সাথে আছি, আহা। এবং মানে
পাহাড়ের সাথে আমি কথা বলি, Right. এবং যদি মানে পরিস্থিতি ঠিক থাকে আমি সেই কথাটা জোরে জোরে বলি আর ঠিক, কি, ঠিক। মানে উচ্চারণ করে সেই কথা বলি। আর যদি উপায় না থাকে তাহলে মনে মনেই বলি। কিন্তু এই যে পাহাড়ের সাথে, প্রকৃতির সাথে, আকাশের সাথে একটা কথোপকথন, সেটা বোধহয় আমাকে নিজেকে চিনতে শেখায়, বুঝতে সাহায্য করে। কি সুন্দর, এটা কিন্তু অপূর্ব। আর একটা বলে না যে মানে ওই যে এগেইন এটা এলো যে বৃত্তের বাইরে গিয়ে বৃহত্তর বৃত্ত, যেটা একটু আগে আমি বলছিলাম, তো সেটা কিন্তু নিজেকে চেনার জন্য খুব জরুরি। যখন আমরা পাহাড়ের সামনে দাঁড়াই তখন নিজেদের অনেক ক্ষুদ্র মনে হয়, তখন মনে হয় যে আমরা কতটাই ছোট, বা বিশাল আকাশে তোমার তো ছোটবেলা পাহাড়ে কেটেছে। আমার তো পাহাড়, হ্যাঁ, আমি তো আসামের জানোই। হ্যাঁ। তো সেখানে আসামি লোকেরা এখনো সিম্পল, এখনো অনেকটা বেশি সিম্পল, এখনো ইমোশনাল বড্ড বেশি, এবং ইমোশনাল এত বেশি সেটা আমার মধ্যেও কিছুটা রয়েছে। এবং সেই জিনিসগুলো আমি পরবর্তীকালে যখন প্রফেশনাল শহর কলকাতা বা মুম্বাই বা যেখানে কাজ করতে যাই তখন দেখতে পাই না যে ইমোশনের কোনো দাম আছে খুব একটা, সেটাও বুঝি। আর এখন তো আমাদের শহর অনেকটা প্রফেশনাল হয়ে গেছে, তবে সিধুদাকে আমরা আপামর জনতা যখন সিধুদা বলে চেনে, আর আমি একটু বেশি চিনি সেটা তো ঠিকই, কিন্তু আমি তোমাকে বলতে চাইছি যে তুমি খুব বন্ধু বৎসল হলেও তোমার কিন্তু একটা ডিসিপ্লিন আছে। একটা ব্যারিয়ারের পরে তোমাকে ধরা একটু সমস্যা হয়। সেটা আমার কিন্তু অনেকবারই ফিল হয়েছে। সেটা কি তুমি মানে কনসিয়াসলি করো, না ইট ইজ ইউর প্র্যাকটিস? না, খুব একটা কনসিয়াস করি না, হয়তো করতে করতে যদি বলো প্র্যাকটিস তাহলে হয়ে গেছে। কিন্তু আচ্ছা। এটা যে বললাম তোকে মাপঝোঁক করে করি না, এর সাথে আমি এতটা মিশবো এরপরে আর মিশবো না, এটা সাধারণত খুব একটা মাপঝোঁক করি না, যেটা মন থেকে আসে তেমন ভাবেই যাই। আচ্ছা। আর বন্ধু বলতে তুমি কি বোঝো? বন্ধু কি তোমার বন্ধু রয়েছে? আর যদি বন্ধু থাকেও তারা কেন তোমার সাথে এতদিন রয়ে গেছে? আর যারা হয়তো ছেড়ে চলে গেছে তারা কেনই বা ছেড়ে চলে গেছে? বন্ধু আমার নিশ্চয়ই রয়েছে, আমার জীবনটাই বলা যেতে পারে বন্ধুময়। আচ্ছা। একদিকে ব্যান্ডের সমস্ত কলিগরা থাকে, তারা হয়তো প্রথমে বন্ধু ছিল না, কিন্তু একসাথে কাজ করতে করতে তারা বন্ধু বন্ধু হয়ে হয়ে গেছে। ওঠে। আর এর বাইরেও আরো বেশ কয়েকজন বন্ধু তো রয়েছেই যারা খুবই কাছের, এবং এক একটা বন্ধুর সাথে আমি বলবো মানে ইন্টারাকশনটা এক এক ধরনের। বাহ। কারুর সাথে হয়তো শুধুমাত্র গানের লিরিক, কবিতা, এইসব নিয়েই আলোচনা হয়। তার সাথে কি গাড়ি কিনবো, কি কোনটা কেনা উচিত সেই আলোচনাটা হয় না। আচ্ছা। আবার কোনো বন্ধু আছে যার সাথে এই ধরনের একান্ত বাস্তব কিছু যে এই গাড়িটা চেঞ্জ করতে হবে, এটা একদম পুরনো হয়ে গেছে, মাঝে মাঝেই ঝোলাচ্ছে, আরে নতুন গাড়ি কিনবো, কি গাড়ি কিনি রে? সাজেস্ট কর, হ্যাঁ হ্যাঁ। তো তার সাথে এই ধরনের বাস্তবিক রিলেটেড আলোচনা হয়। আচ্ছা। এই আর কারোর সাথে বোধহয় আজকে মনটা ভালো লাগছে না রে, কেন, কি হলো, সেই জায়গাটায় সেই তখন জায়গাটায় যাব, তখন তাকে বলতে পারি সেরম বন্ধু সেটার মধ্যে নিশ্চয়ই, রয়েছে। সেরম বন্ধু সেটা খুব রয়েছে। জরুরি প্রত্যেকের জীবনে আমার মনে হয়। আর মন খারাপটাকে তুমি কিভাবে, মন খারাপ তো আমাদের প্রত্যেকেরই হয়, এবং আমরা প্রত্যেকেই মানুষ, যদি তখন আমরা ইমোশনালও বটে, আমাদের দুঃখ হয়, কষ্ট হয়, শুধু যে লাইমলাইট, শুধু যে ক্যাকটাস তা তো নয়, জীবনটাতে একটু অন্যরকম। তো অনেক সময় আমরা ফেলিওর হই বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন জায়গায়। তো সেই জিনিসগুলো তোমার হ্যান্ডেল করার স্মার্টনেসটা আমি অনেক সময় দেখেওছি যে তুমি খুব স্মার্টলি হ্যান্ডেলও করো, কিন্তু সত্যি কি তুমি মানে একদম ডিপলি সেটা হ্যান্ডেল করতে পারো? হ্যাঁ, কারণ আমি মন খারাপকে আমি অস্বীকার করি না। আচ্ছা। মানে এখন মন খারাপ, তাই আমি এখন সিনেমা দেখবো, আমি এখন শপিং এ যাবো, এরম আমি করি না, কারণ মন খারাপটাও একটা ফেজ, ঠিক। সেটাকেও জানতে হবে, বুঝতে হবে, এক্সপিরিয়েন্স করতে হবে। একদম। তো আমি মন খারাপটাকে নিয়ে চলতে পারি, বুঝতে পেরেছি। এবং হ্যাঁ শেয়ার হয়তো করতে ইচ্ছে করে, বা যখন মন খারাপ থেকে মানে কোনো সমস্যাজনিত মন খারাপ, তখন সেই সমস্যার তো একটা সমাধান খুঁজতে হবে। Right. তো কিন্তু মানে আই ডু নট ইগনোর মন খারাপ। এটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু একটা শিক্ষা। মন খারাপ থেকে তো মানে গানও বেরিয়ে আসে, কবিতাও বেরিয়ে আসে। একদমই তাই, মন খারাপ না থাকলে তো তোমার গান কবিতা করাও একটু ডিফিকাল্ট। Our sweetest songs are those which tell us the saddest স্টোরিজ। এটা তো একদম ঠিক কথাই। আর
তোমাকে আমি বিভিন্ন জায়গায় ক্যাকটাসের বাইরে একটা সময় দেখলাম তুমি বিভিন্ন রকম গান করতে চাইছো, হিন্দি, বলিউড এবং বাংলা বিভিন্ন গান, এবং আমরা বহু অনুষ্ঠান তোমাকে দিয়ে অনেক রকম গান করানোর। হ্যাঁ, ওটা বৃষ্টি নিয়ে, ওটার কি নাম ছিল? মনসুন অন এয়ার। মনসুন অন এয়ার। হ্যাঁ, সেটা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, তারপর শুধুমাত্র তাহলে মানে একটু মানে দর্শকদের সরাসরি বলতে ইচ্ছে করছে, শুধুমাত্র বর্ষার গান নিয়ে আমরা আইসিসিআর একটা অনুষ্ঠান করেছিলাম। চন্দ্রিমা আর আমি গান গেয়েছিলাম, আমাদের সঙ্গে কিছু ভালো মিউজিশিয়ানস ছিলেন, আর ছিলেন সতীনাথ দা। সতীনাথ দা, উনি মানে ওনার কথা তো হ্যাঁ শোনার মতন, এবং উনি যেন রেডিওতে বলছেন কথাগুলো, সেই একটা আভাস রেখে উনি ওনার সঞ্চালনাটা করেছিলেন। এবং ওই গানের পরপরই কিন্তু মানে সঞ্চালনা মানে একবার এসে বলে চলে গেলেন তা নয়, কিন্তু উনি একটা গানের পরেই কিংবা দুটো গানের পরেই হ্যাঁ অনুরোধের আসরের মতন করে পুরো জিনিসটা সঞ্চালনা করেছেন। সো কথায় আর গানে সেই অনুষ্ঠানটা খুবই ভালো লেগেছিল। বিরাট ভিড় হয়নি হয়তো, কিন্তু যারা ছিল তারা খুব এখনো রিকল করে না, এত ভালো হয়েছিল। আরেকটা জিনিস হচ্ছে এই যে কনসেপচুয়াল শোজ তো খুব একটা হয় না, তুমি তো সেটা বারবারই বলছিলে যখন কাজ করছিলাম আমরা, যে আমার খুব ভালো লাগছে যে এরকম একটা কনসেপ্টে কাজ হচ্ছে, এবং বিভিন্ন কনসেপ্টে আমরা পরবর্তীকালে ধরো অমিত কুমারজির ট্রিবিউট দেওয়া হলো, সেখানেও আমি আর তুমি একসাথে গাইলাম, এবং শ্রীদেবী মারা যাওয়ার পরে মনে আছে একটা ট্রিবিউট দেওয়া হয়েছিল, সেখানে আমি আর তুমি গেছিলাম। বিভিন্ন জায়গায় একসাথে আমরা ডুয়েট প্রচুর করেছি। এই জন্য অবশ্য সুদীপ্ত চন্দ্রের কথা বলতে হয়, আমাদের কমন ফ্রেন্ড সুদীপ্ত, ওই কিন্তু এরকম মানে কনসেপ্ট বা আইডিয়া বেসড অনুষ্ঠান আয়োজন করে। হ্যাঁ, তো এবার সেটা এই যে তুমি বলছো যে আপামর জনতাকে আমরা ধরতে চাই, যে কমন পিপল আমরা যেটাকে বলি আর কি, আম জনতা, ম্যাঙ্গো পিপল, তো সব জিনিস কিন্তু কমন হয়ে গেলে একটু সমস্যা হয়, অ্যাটলিস্ট আমার তো মনে হয় সেটা, যে সব কিছু কি খুব কমন হয়ে যায়? কিছু তো আমাদের থাকে রেস্ট্রিক্টেড, কিছু আমাদের থাকে খুব কাছের প্রাণের জিনিস, কিছু আমাদের থাকে প্রাণের গান, সেটা হয়তো হোক না খুব কম লোক শুনুক, কিন্তু নিজের কাজ, নিজের ভালোবাসার এই যে জায়গাটা, সেটা তুমি কিভাবে দেখো? যে সব কিছুই কি তোমার মনে হয় যে হাজার হাজার লোক দেখুক, না খুব রেস্ট্রিক্টেড কিছু লোক দেখুক, কিন্তু কাছের লোক দেখুক যারা বুঝবে ব্যাপার? হ্যাঁ, মানে ঘরের আড্ডায় তো একদম অন্যরকম গানও হয়, সেই গানগুলো কিন্তু কোনোদিন স্টেজে করতে যাই না। আচ্ছা, ইশারো ইশারো মে দিল লেনে वाले बताए हुनर तुमने सीखा कहाँ से। তো এই গান তো ভীষণ প্রিয়। আমি কতটা ভালো গাইতে পারি আমি এই গানটা জানি না, আমার জানার সেটা দরকারও নেই। গানটা আমার ভীষণ ভালো লাগে, আমার গাইতে ইচ্ছে করে আমি গাই, এবং সেটা ঘরে গাই। আজ এটা নিয়ে আমি তো মানে দর্শকের দরবারে যাচ্ছি না আমি। আচ্ছা, তো কিন্তু তুমি যেতেও পারো, এই ধরনের যাচ্ছ না কেন সেটাই কোশ্চেন। আমার প্রথাগত শিক্ষা নেই, দরকার নেই তো। না, এগুলোর জন্য ওই গলায় মুরকি টুরকি ইত্যাদিগুলো দরকার। সেটা হ্যাঁ, আর যেহেতু আমরা অন্যরকম গান গাই, প্রচুর প্রেশার দিয়ে গান গাই, আমাদের গলার টেক্সচারটাই অন্যরকম হয়ে গেছে, এখানে ছোট ছোট ভাঁজগুলো পড়বে না। আচ্ছা, সেটা বলা যেতে পারে। হ্যাঁ, তো সেই জন্য আমি এই ধরনের গান আমি স্টেজে অ্যাটেম্প করি না, কিন্তু আমি নিজের আনন্দে গাইতেই পারি। বুঝতে পেরেছি। না, তুমি বলছো, লতাজি বলেছিলেন যে যেই গান আমাকে ভালোবাসা দেয়, যেই গান শুনে আমার কানে আরাম হয়, সেটাই আমার কাছে মিউজিক। উনি সেটাই বলেছেন। তাতে আমি দেখতে পাই না যে কে কোথায় শিখে কতটা মুরকির দিয়েছে, কে কোথায় শিখে কতটা ক্লাসিক্যাল ইম্প্যাক্ট ওইটাতে তৈরি করেছে। তো উনি বলছেন আমার কাছে সাদা একদম সিধা যেটা হয় সেটাই আমার কাছে মিউজিক। তো সেটা ওনার মতো বড় মাপের মানুষ যখন বলেছেন, আমার মনে হয় প্রত্যেকেরই আমাদের উচিত যে একটু একটু নিজেকে আরেকটু এক্সপ্লোর করা, যে দেখি না পারি কিনা। এটা আমার জানা। সেই জায়গা থেকে আমি বলবো আমি পিওর ক্লাসিক্যাল বা সেমি ক্লাসিক্যাল মিউজিকের মধ্যে আমি কিন্তু খুব একটা আবেগ পাই না। সেটাই জানি। সেখানে ভালোবাসার কথাও বলা হচ্ছে, কিংবা কখনো ভক্তিযোগের কথাও বলা হচ্ছে, রাধাকৃষ্ণর কথা বলা হচ্ছে, কিন্তু আমি সেগুলোকে নেহাতি গ্রামারের ব্যাকরণের একটা চর্চা বলে আমার মনে হয়। সেখানে আমার কিন্তু একবারে আবেগমথিত একটা উপস্থাপনা বলে মনে হয় না। তো হ্যাঁ, তোমার যেটা মনে, তোমাকে মানে মানুষ সিধু বলতে তোমার কি মনে হয়, যে তোমাকে তুমি কিভাবে ডিফাইন করো? এতক্ষণ তো আমরা পারফর্মার, এত অপূর্ব স্টেজ প্রেজেন্টেশন, ইন্টেলেক্ট সব নিয়ে বুঝলাম, বলছিলাম কথা। তাহলে মানে কি আমি জানি না এইভাবে নিজেকে কিভাবে ডিফাইন করি, এটা বলা খুব খুব মুশকিল। তো একটু আগে বরং তোমার একটা প্রশ্নের উত্তর আমার দেওয়া হলো না, যে বন্ধু আছে কিনা, আর কিছু বন্ধু চলে গেছে কিনা, আর চলে গেলে কেন গেছে, সেইটার উত্তর খুঁজলে পাওয়া যেতে পারে যে আমি একটু স্বার্থপর। আচ্ছা, আমি
একটু আত্মকেন্দ্রিক তো বটেই, কিন্তু একটু একটু স্বার্থপর। এবং যখন আমার বিশেষ করে স্বার্থে আঘাত লাগে তখন বোধহয় আমি একটু নিষ্ঠুর হয়ে যাই। তো হতে পারে কোনো কোনো বন্ধু, আমি সবার কথা বলছি না, কোনো কোনো বন্ধু সেই প্রসঙ্গে ছিটকে গেছে, চলে গেছে, সেটা হতে পারে। নিষ্ঠুর মানে আমি মানে অত্যাচারী নই, কিন্তু যদি আমি দেখি যে না আমার মানে ধরো ধরো ক্যাকটাসের স্বার্থ বিঘ্নিত হচ্ছে কোনো কোনো এক বন্ধুর কারণে, আমি কিন্তু নিষ্ঠুর হয়ে যাব সেই বন্ধুর প্রতি। সে মানে ক্যাকটাসের সদস্যই হোক কিংবা ক্যাকটাসের বাইরের সদস্য হোক, মানে অন্য এমনি বন্ধু হোক, কিন্তু আমি যদি কারণ আমি আমার ফোকাসটা ক্যাকটাসে, তো কেউ যদি কোনোভাবে ক্যাকটাসকে ডিস্টার্ব করতে চায় আমি আমি নিষ্ঠুর হয়ে যাই হয়তো। তো সেই জায়গা থেকে আমি বলবো নিজেকে মানে শুধু ভালো না বলে এগুলো ঠিক, ঠিক, ঠিক। জানা উচিত, বোঝা উচিত নিজের প্রশ্ন। সেটাই তো বললাম যে তুমি নিজেকে কিভাবে ভ্যালুয়েট করো, সেটা এটা খুব ইম্পর্টেন্ট যে প্রত্যেকটি মানুষের না নিজেকে জানাটা খুব জরুরি, কিন্তু আমরা কেউ নিজেকে জেনে উঠতে পারি না। আমরা খুব ইজিলি জাজমেন্টাল হয়ে যায়। আজকাল তো বড্ড বেশি জাজমেন্টাল। আমরা বাইরের জগৎটা দেখে, সোশ্যাল মিডিয়ার ছবি দেখেই আমরা বলে দিই মানুষটা কেমন। সেটা খুব বেশি হয়ে গেছে এখন যত দিন যাচ্ছে। এবং পার্সোনাল ফ্রন্ট আই এম ভেরি কি হ্যাপি গো লাকি কাইন্ড অফ পার্সন। বাইরে হয়তো আমি একটু ফর্মাল, কিন্তু ঘরের মধ্যে আমি খুব মানে মজা করে হাসি ঠাট্টা করে থাকি আর কি। হ্যাঁ হ্যাঁ, সেটা তো তুমি বললাম তো তোমাকে, তুমি বন্ধুবৎসল তো বটেই, তুমি খুব বন্ধু মানুষও বটে, কিন্তু ওই যে বললাম কোথাও একটা বাউন্ডারি সেটাও থাকে, অ্যান্ড দ্যাট ইজ কল্ড আ হিউম্যান হু ইজ সিধু। হ্যাঁ, বাড়িতে যখন আমি থাকি তখন আমার বিভিন্ন রকম কি বলবো ছেলে মানুষই, বা আমি মানে ছেলে মানুষই তো আর হয়ে যাচ্ছি না, কিন্তু বাচ্চাদের মিমিক করি, ওরকম ওরকম ন্যাকামো করি, ওরকম একটু আধ করে কথা বলি, এরকম বিভিন্ন রকম। হ্যাঁ, মজার জন্যই আর কি। তো মজাটা তো আমাদের জীবনে থাকবেই, মজা না থাকলে তো কিছুই নেই। আচ্ছা, এই যে নেগেটিভিটি খুব তাড়াতাড়ি ছড়ায়, কিন্তু একটা পজিটিভিটি বা পজিটিভ কাজ ছড়াতে কিন্তু অনেক সময় লাগে। তুমি একটা ভালো গান দাও, সেটা খুব কম লোকের কাছে হয়তো পৌঁছবে, কিন্তু এমন একটা কিছু গান যেটা খুবই মানে কানে শোনা যাচ্ছে না বা চোখে দেখা যাচ্ছে না, যেই ধরনের হোক না কেন, সেটা কিন্তু হু হু করে তুমি দেখবে ভাইরাল হয়ে যাচ্ছে। কাঁচা বাদাম দাদা, কাঁচা বাদাম। হ্যাঁ, তো এটা কি মানে তোমার কি মনে হয়, মানে ভাইরাল হওয়াটা কিভাবে, এটা নেগেটিভ পজিটিভ বলছি না, এই যে ভাইরাল হয়ে যাওয়াটাকে আজকাল মানুষ ধরে নিচ্ছে সাকসেসফুল একটা প্রজেক্ট, তো সেই জায়গাটা বলছি। আর এই নেগেটিভিটি তুমি কিভাবে দেখো, নেগেটিভিটি কি সত্যি বেশি হয়ে গেছে? আজকাল তো মানুষ খুব জাজমেন্টাল হয়ে পড়েছে। এটা হচ্ছে আমার মনে হয় যে মানে জীবনের স্পিড যত বাড়ছে, সমাজের স্পিড যত বাড়ছে, তত মানুষ একটা জিনিসকে খতিয়ে দেখতে বা তার গভীরতা অব্দি গিয়ে মাপতে আর চাইছে না। এবার তাই একটা হালকা মানে নেগেটিভিটি, কিন্তু তার মধ্যে একটা দুষ্টু মজা রয়েছে আর কি। কারণ মানে মানুষের মধ্যে তো নেগেটিভ কোয়ালিটি আছে, তো সেটা হালকা প্রভোক করে দিচ্ছে এরকম একটা ইস্যু, সেটা কোনো একটা কথা হোক, কোনো একটা ডায়লগ হোক, কোনো একটা গান হোক, সেগুলো মানুষ ঝপ করে জড়িয়ে পড়ছে না, ওই একটা আলগা সে নিচ্ছেও আলগাভাবে, রেসপন্সও মনে হয় আলগাভাবেই দিচ্ছে। এইভাবে কিন্তু জিনিসটা টাক করে পাস হয়ে যাচ্ছে এই নেগেটিভিটিটা। তো সেটা তো দেখো, আমার এটা মানে বড় করে বললে আমার মনে হয় যে আমাদের সমাজ, সেটা কলকাতা বলি, পশ্চিমবঙ্গ বলি বা ভারতবর্ষ বলি, আমরা একটা অবক্ষয়ের মধ্যে দিয়ে রয়েছি। একটা মানসিক অবক্ষয় চূড়ান্তভাবে চলে এসছে। সেটা একটু মানে কি বলবো, বিদেশে একটু সময় কাটালেই যেন আরো বেশি স্পষ্ট হয়ে যায়। মানে বিদেশ মানে যে বিরাট ইউরোপ আমেরিকা করতে হবে তাও নয়, জাস্ট ভুটান অব্দি গেলে মানুষ অবাক হয়ে যেতে হয় আর কি। আমি ভুটানে গেছি। ভুটান হচ্ছে থিম্পু, এমন একটা রাজধানী পৃথিবীর যেখানে কোনো ট্রাফিক লাইট নেই একদম, কিন্তু ওখানে চার মাথার মোড়ে আমি যাচ্ছি গাড়ি নিয়ে, আমি গিয়ে স্লো ডাউন করলাম, এবং ওপাশ থেকে যদি কোনো গাড়ি ক্রস করার থাকে আমি তাকে অফার করলাম তুমি যাও, আমি যাচ্ছি, এবং সেও যেন প্রায় একই অফার করছে, ঠিক না তুমি যাও, আচ্ছা ঠিক আছে তুমি যাও। এই যে ধৈর্যটা রাখা বা মানুষের প্রতি সম্মানটা রাখা,
সেইটা কিন্তু আমাদের মধ্যে প্রচণ্ড অভাব হচ্ছে, মানে ওই রকম চার মাথার মোড়ে সিগন্যাল না থাকলে, পুলিশ না থাকলে আমরা সবাই আগে যাব, ঠিক সবারই ভীষণ তারা। তো এই যে আরেকটা মানুষকে কোনো প্রেফারেন্স না দেওয়া, তার মানে কি আমরা আরেকটা মানুষকে সম্মান সম্মান করতে দিচ্ছি পারছি না, না। ঠিক। এবার যে মোমেন্টে মানুষের সাথে মানুষের সম্মানের সমস্যা হচ্ছে, সেই মোমেন্টে কিন্তু নেগেটিভিটি ছড়াতে বাধ্য। ঠিক, এটা একদম সত্যি, এটা খুব ভালো একটা মেসেজ সমাজের জন্য তো বটেই। এবং মানে ডাক্তার পেশেন্টকে বা হসপিটাল পেশেন্ট পার্টিকে বিশ্বাস করছে না। হ্যাঁ, এরা এরা মানে পুরো টাকাটা দেবে তো, পেশেন্ট যদি মারা যায় এরা ঝামেলা করবে না তো। আবার পেশেন্ট বা পেশেন্ট পার্টি তারা ডাক্তারকে বা হাসপাতালকে বিশ্বাস করছে না, এরা ঠিক চিকিৎসা করছে তো, এরা বেশি দাম নিয়ে নিচ্ছে না তো। এই যে সারাক্ষণ একটা সন্দিহান জায়গায় আমরা রয়েছি, এখান থেকে তো নেগেটিভিটি ছড়াবেই। একদম। আর আমরা কাউকেই বিশ্বাস করতে পারছি না। তুমি এটা হসপিটাল তো একটা বিশাল বড় এক্সাম্পল দিলেই। এটা তো আমাদের এখন, আমার যেটা মনে হয় যে সমাজে তিনটে জিনিস সব থেকে অ্যাভেলেবেল এবং ইজি হওয়া উচিত: এডুকেশন, মেডিকেশন আর তোমার কি বলবো এটাকে, এডুকেশন আর মেডিকেশন তো বটেই, লাইফস্টাইলটাও টু বি সাম এক্সটেন্ট একটু ইজি হওয়া উচিত। সরকারেরও এটা একটা আমার মনে হয় একটু দেখা উচিত, যেটা দিন দিন আমরা কিন্তু অধরা হয়ে যাচ্ছি, মানে ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছি। যেমন এডুকেশনাল, তেমন মেডিকেশন, তেমন সব কিছু। তো এটা তো সামাজিক একটা বিশাল অবক্ষয় বলে আমার মনে হয়। কারণ আমি যদি মেডিকেশনে এরকমভাবে রেস্ট্রিক্টেড থাকি, তাহলে আমি চিকিৎসাটা পাবো কোথা থেকে? এবং এডুকেশনেও সেই, আমরা প্রত্যেকেই এখন প্রাইভেট এডুকেশনে এত বেশি মানে আমরা বিশ্বাসী, এবং গভর্নমেন্ট জায়গায় আমরা যাচ্ছি না, গভর্নমেন্ট কলেজ স্কুলে, এবং কিছু ক্ষেত্রে আমরা চান্সও পাচ্ছি না, কারণ মেরিটও সেখানে চলে আসছে। নেট বা তুমি জয়েন্ট এন্ট্রান্সে সেরকম পজিশন না পেলে তুমি কোনো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি কলেজে যেতে পারছো না, এই যে বিষয়টা। তারপরে কি হচ্ছে, আমরা যেহেতু পাচ্ছি না বা আমার ওইরকম হয়তো অতটা মেরিট নেই, উই আর ভেরি ইজিলি গোয়িং টু দ্য প্রাইভেট প্লেসেস, যেখানে লাখ লাখ টাকা খরচ করে আমরা ভর্তি হয়ে যাই খুব ইজিলি। তো এগুলো তোমার দেখে একটু অবাক মনে হয় না যে এরকম কেন হচ্ছে? বা মানুষ কি, এগেইন তুমি যেটা বলছো যে ধৈর্য হারিয়ে ফেলেছে বা কোথাও বিশ্বাস হারিয়ে ফেলেছে, এই বিষয়টা আর কি। হ্যাঁ, সাম্প্রতিককালে আমি একটা লম্বা বিদেশ ট্যুর করলাম, তো সেখানে বাংলাদেশের কথা হচ্ছিল, বিভিন্ন কথা, এবং এই ধরনের টপিকও এসেছিল। তো তাতে আমি জিজ্ঞেস করলাম যে দেখো, তুমি তো প্রায় 15-20 বছর তুমি বিদেশে আছো, তো সেখান থেকে কি মনে হয় ভারতবর্ষের এই যে আমাদের একটা কি বলবো সোশ্যাল যে সামাজিক যে অবক্ষয়টা হচ্ছে, তার প্রধান কারণ কি জনসংখ্যা? সে ঝপ করে একটা উত্তর দিলে না, আমি পুরো থ হয়ে গেলাম। আচ্ছা, বলে কেন? চীনের জনসংখ্যা কম, কিন্তু চীনে এইরকম অসভ্যতাও নেই। ঠিক। তো এটা একটা সামগ্রিক অবক্ষয় হচ্ছে, সেটা যে কবে এর সমাধান, কবে কিভাবে, সে আমার জানা নেই। তুমি তো একজন খুব সোশ্যালাইট, তুমি অনেক কিছু করো, এবং রিসেন্টলি আমি শুনছিলাম তুমি একটা বর্ধমানে কোনো একটা মানে কোনো একটা কিছু অরফেন হাউস বা কিছু একটা এনজিওর মতন করেছি, তার নাম দিয়েছি হলুদ পাখি। তো সেখান থেকে আমরা বিভিন্ন রকম কাজ করার চেষ্টা করি। তো যেমন একটি গ্রামে বর্ষার আগে আমরা ছাতা দিলাম, বাচ্চাদের রেনকোট দিলাম, রাবারের চপ্পল দিলাম সবাইকে। পুজোর আগে বাচ্চাদের একটু নতুন পোশাক দিয়েছি। সেখানে একটু ওখানে স্ট্রিট মানে মেন রোড থেকে ওই গ্রামটায় পৌঁছানোর যে রাস্তা, সেটা একদম অন্ধকার এবং আশেপাশে ঝোপঝাড়, মেয়েদের জন্য একদমই সুরক্ষিত নয়। তো সেইখানে আমরা একটি স্ট্রিট লাইটের ব্যবস্থা করলাম। এরকমভাবে টুকটাক কাজ করার চেষ্টা করি। আর তাছাড়া থ্যালাসেমিয়া পেশেন্টদের জন্য বর্ধমান শহরে বর্ধমান হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সহায়তায় আমরা মাসে 2টো করে ক্যাম্প করি, মেডিকেল ক্যাম্প। না থ্যালাসেমিয়ার ব্লাড ট্রান্সফিউশন ক্যাম্প। তার ফলে কি হচ্ছে যে এর আগে বর্ধমানের থ্যালাসেমিয়া পেশেন্টদের কলকাতা আসতে হতো রক্ত নেওয়ার জন্য, ওদের তো মানে মাসে 1টা বা 2টো রক্ত নিতেই হয়। তো আমরা যেটা চেষ্টা করছি বা করতে পারছি, প্রায় আমাদের 1 বছর মতন হয়ে গেল, যে বর্ধমানের পেশেন্টদের আর কলকাতা আসতে হবে না, আমরা ব্লাডটা একদম ওইখানে পৌঁছে দিচ্ছি, সেখানে ব্লাড ট্রান্সফিউশনের ব্যবস্থা করে দিচ্ছি, সেখানে সে রক্তটা নিতে পারছে। তারপরে কি, তার কলকাতা আসার সময়, পরিশ্রম, অর্থ সবকিছু তার মানে বেঁচে যাচ্ছে। একদমই, এটা তো দারুণ বিষয়। এবং এটা আমার মনে হয় অন্নচন্দ্রিমার মাধ্যমে সকলে জেনেও গেলেন ইতিমধ্যেই যে এরকম কাজ কিন্তু হচ্ছে, এবং কারা করছেন তারা কিন্তু সবাই
যে কোনো আলাদা প্রফেশনে যুক্ত থেকেও করা যায়, সমাজের জন্য ভাবা যায় যদি ইচ্ছে থাকে, এটাই তো আমার মনে হয়। তো অন্নচন্দ্রিমা কিন্তু আজকে খুবই ডিলাইটেড, এরকম একজন মানুষ আমার পাশে বসে রয়েছে যার কাছ থেকে মিউজিক ছাড়া আমরা অনেক কিছু শুনতে পাচ্ছি যেগুলো কিন্তু আর কোথাও শোনা গেছে বলে আমার অন্তত কানে আসেনি। অন্নচন্দ্রিমা কন্টিনিউ হতে থাকবে, আমরা একটু ব্রেকে যাব। আর একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে অন্নচন্দ্রিমার আরেকটা স্পেশাল হচ্ছে খাওয়া দাওয়া, এবং সেটা তুমি জানো। তোমার জন্য কিছু আজকে আমি সেই জন্যই এসছি, সেইটা যাতে ভালো 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 কিছু খেতে পাই, তার জন্য একদম ট্যাক্স পে করছি আমি এইসব বকবকগুলো করে। তো সেটা তোমার চা ফেভারিট না কফি? দুটোই দুটোই favorite। দুটোই, মানে আজকে- ঘুম থেকে উঠে চা, আচ্ছা। কিন্তু যখন এনার্জি লাগবে অনেকক্ষণ চাঙ্গা থাকতে হবে তখন কফি। একটু কফি, ওকে। তাহলে আমি একটু কফি সাথে আমরা একটা কিছু সার্ভ করবো, অ্যান্ড স্পেশালি মেড ফর ইউ ডেফিনেটলি। আমরা পরবর্তী সেকশনে কথা বলবো, সেখানে চা কফি খেতে খেতে। অন্নচন্দ্রিমার এটা একটা খুব মজার সেগমেন্ট, এবং যারা যারা আসে প্রত্যেকেই খুব ইন্টারেস্ট থাকে এই বিষয়টাতে যে কি সার্ভ করা হবে। আর আজকে তো আমার যেহেতু খুব কাছের প্রাণের মানুষ এসছে, আমি তো একটু অন্যরকমভাবেই ভেবেছি। I'm honored. Something continental. ইট ইজ টোটালি কন্টিনেন্টাল। তুমি খেয়ে দেখো তোমার কেমন লাগে। এটা তো সর্টে ভেজিটেবলস, এটা ম্যাশ পটেটো, এটা কি? এটা হচ্ছে চিকেন ব্রেস্ট উইথ তোমার চিজ অ্যান্ড চিজি একটা সসে, হোয়াইট wow. সস উইথ চিজ আর কি, সেটা। শুরু করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি একটু ট্রাই করো, তুমি তো খেতে খুব ভালোবাসো আমি জানি। যেটা মনে হয় যে আমার তো মনে হয় ভালোই মার্কস পাবো, তবে একটু ভয় ভয়ে আছি। This is superb. থ্যাংক ইউ। দারুণ। আর এখন বকবক করা সার্থক। সার্থক তো আশাটা। একদম। তুমি তো এমনিও খেতে খুব, তুমি রান্না করতে ভালোবাসো, মানে তোমার ওই প্যাশনটা কি রয়েছে? নিজে হাতে খুব বেশি করি না, কিন্তু রান্নার সম্বন্ধে যথেষ্ট আমি মানে ওয়াকিবহাল, এটা এবং আমি জানি। বাড়িতে বলে দিই আমি যে আজকে এটা এইভাবে করো। ও, তোমার সেই লাউ চিংড়ি, তারপরে এইসব স্পেশাল অনেক কিছু দেখা যায়, দেশি খাবার। দেশি খাবার তুমি খুব পছন্দ করো। তা আমার মনে হলো একটু ক্যাফে ক্যাফে একটা সিচুয়েশন, একটু ঠান্ডা ঠান্ডাও পড়েছে, হ্যাঁ, না কম না, কন্টিনেন্টাল আমার খুবই প্রিয়। খুবই প্রিয়। হ্যাঁ, সেটার জন্যই আমার এটা আর করা। সদ্য ইউরোপ ঘুরে এসেছি, কাজে বুঝতেই পারছো ওখানে মানে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক খেতে বাধ্য হয়েছিলাম, তো সেখান থেকে আরো টেস্টে যেন একটু ডেভেলপ করেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সিধুদাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করি যে সাকসেস আর হ্যাপিনেস দুটো কিন্তু একসাথে জড়িত আমাদের। আমরা অনেক সময় খুব সাকসেসফুল মানুষরা হ্যাপি হয়ে যায় অটোমেটিক, সেটা ভেবেই নিই। কিন্তু তোমার কাছে সাকসেস আর হ্যাপিনেসটা কেমন? মানে তুমি সাকসেসফুল বলে তুমি হ্যাপি, নাকি তুমি তোমার হ্যাপিনেসটাই তোমার সাকসেস? এটা খুব ট্রিকি কোয়েশ্চেন একটা, অবভিয়াসলি। আবার মানে ওইরকম জায়গায় চলে যেতে হবে, বাহ্যিক আন্তরিক আমরা এরকম একটা আলোচনা করছিলাম। সাকসেস ডেফিনেটলি আনন্দিত করে, রাইট। কিন্তু সেই আনন্দটা, প্রকৃত আনন্দটা আরো গভীরে। মানে সাকসেস মানে আমার এই মাসে 5টা শো আছে, এটা একটা সাকসেস, রাইট। তার জন্য মুডটা ভালো থাকবে, সেটা কোনো কথা নেই। আচ্ছা। কিন্তু আমি একটা সন্ধ্যায় আমি একটা সুর ভাবছি, এবং আমি একটা ভালো সুরে গিয়ে পৌঁছলাম, সেই সুরটা কোনোদিন হয়তো রিলিজই হলো না, কিছুই হলো না, কিন্তু আমি সেই সন্ধ্যায় আমি ওই সেই সুরটার মধ্যে ডুবে গেলাম। বাহ। একটা লেখা লিখছি, সেই লেখাটা কবে কোথায় কি পাবলিশ হবে কি হবে না, এটা গান হবে কি হবে না কিছু জানি না, কিন্তু আমার লিখতে ইচ্ছে করছে লিখছি, সুর করতে ইচ্ছে করছে করছি। সেটা যখন ভালোভাবে সেটা আমি একটা জায়গায় পৌঁছাতে পারলাম, তখন কিন্তু আরো অনেক গভীরতর একটা আনন্দ দেয়, যার সাথে সাকসেসের কোনো সম্পর্ক নেই। বাহ। কিন্তু বাট দ্যাট ইজ ডেফিনেটলি হ্যাপিনেস, a lot of happiness. এটা কিন্তু দারুণ। মানে তুমি বলতে চাইছো যে জার্নিটা ইম্পর্টেন্ট, ডেস্টিনেশনটা নয়। মানে আমরা অনেক কিছু করি যে জার্নিতে যাই, কিন্তু কোথায় যাব জানি না। তেমনই সুর করা এবং গান লেখা, অনেক সময় তুমি যেটা বলছো যে অনেক সময় হয়তো রিলিজ হবে কি হবে না আমি জানি না, দ্যাট ইজ বেসিক্যালি আ জার্নি ইফ আই রিলেট। তো সেই ক্ষেত্রে সেইভাবে বলছি। তো ডেস্টিনেশন ইম্পর্টেন্ট নয়, মাইলস্টোনটা
ইম্পর্টেন্ট। Important. কারণ মানে যে সাকসেসের কথা যেটা বললে সেটাকে আমি যদি বলি মাইলস্টোন, Milestone. কিছু কিছু মাইলস্টোন পেরিয়ে যাওয়াটা দরকার। রাইট, নয়তো জীবনে গোলটা থাকে না, তাই তো? সেটা তোমার মনে হয়েছে। আর এই জীবনের গোল বলতে যেটা মনে পড়লো, এই যে তুমি ডাক্তারি ছেড়ে এতদিন হয়ে গেল, তুমি তো জানতে না যে তোমার জার্নিটা এভাবে এত লোকের কাছে পৌঁছে যাবে, এবং এত মানুষের ভালোবাসা তোমার মাথার উপর রয়েছে, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় সারা পৃথিবীতে তোমার ফ্যান ফলোয়ার্স, এখন আমরা বেশি বলি এই কথাটা, তো সারা পৃথিবীতে মোটামুটি ফ্যান ফলোয়ার্স, যেহেতু ডিজিটাল মার্কেটে আমরা অনেক বেশি এগিয়ে গেছি এবং প্রত্যেকটা জিনিসই আমরা এখন ডিজিটালি ভাবি, তো তোমার প্রত্যেকটা ভিডিওই আমি দেখি, তুমি যেটাই পোস্ট করো প্রচুর ভিউয়ার্স, প্রচুর ফ্যান্স সেখানে কমেন্ট করেন, এবং তোমার এই খারাপ কমেন্ট বা নেগেটিভ কমেন্টস সেগুলো আসলে পরে তুমি কি করো? একটা খুব ইন্টারেস্টিং কন্ট্রোভার্সিয়াল টপিক আছে, সেটা হচ্ছে তোমার জীবনে একটা ঘটনা ঘটেছিল সোশ্যাল মিডিয়া নিয়ে, সেটা তোমারই একজন সতীর্থ বা রাইভাল বা তোমার কলিগ বা ফ্রেন্ড, হোয়াট এভার আই ক্যান টেল, তার একটা বিশেষ ভূমিকা রয়েছে সেখানে, আমি নাম না করে বলছি, সেটা তোমার জীবনে কিন্তু একটা বেশ মানে খুব কঠিন দিন গেছে। এবং সেই সময় আমি সম্পূর্ণ উইথড্র করে গেছিলাম। আচ্ছা তখন ফেসবুক নতুন এসছে, তার আগে আমার সোশ্যাল মিডিয়া শুরু অর্কুট দিয়ে। আচ্ছা, হ্যাঁ, সবারই মোটামুটি হ্যাঁ, সেটা। প্রচুর অর্কুট করতাম, তারপরে ফেসবুক এলো, এবং ফেসবুক আসার পরে আমার মনে হয় এটা 2012-13 নাগাদ হবে আচ্ছা। এই ঘটনাটা, 2012-13। সেই সময় খুবই আমি ব্যথিত হয়ে পড়লাম যে একে সোশ্যাল মিডিয়ায় ব্যাপারটা আমার কাছে, আমাদের সবার কাছেই নতুন ছিল, এবং সেটার এইরকম একটা অপব্যবহার দেখে আমি খুবই ব্যথিত হয়ে পড়লাম। আর সেটা যখন মানে পরিচিত সার্কিট থেকে আসে, তখন তো দুঃখের পরিমাণটা অনেক বেশি থাকে। তো তার পরবর্তীকালে কি তার সাথে বন্ধুত্ব হয়েছে নাকি? তোমার 30 ইয়ার্স তো মনে হয় আমি তাকে দেখলাম। হ্যাঁ, বয়সের সাথে সাথে ওই মানে খুচরো ইয়েগুলো, রাইভালরিগুলোকে পেরিয়ে আসা যায় বোধ হয় আর কি। তবে আর আমি অত মনে রাখতে ভালোবাসি না, আমার মানে ভালো কথাও কম মনে থাকে, খারাপ কথাও কম মনে থাকে আমার, সত্যি। এটা কিন্তু খুব ভালো, মানে তুমি বলতে চাইছো যে নো ট্যাগ অ্যাটাচড বা নো ল্যাক যেটাকে বলা হয়, আমরা যেটাকে বলি যে অ্যাটাচমেন্টটাকে তোমার একটু মানে কমে গেছে না, তুমি বরাবরই একটু আনঅ্যাটাচড থাকতে ভালোবাসো। একটু বর্তমানে থাকতে আমার বেশি ভালো লাগে, সেই বর্তমানে থাকাটা মানে থাকতে যেটা হয় মানে স্মৃতিগুলো ডিটেল, আমি যেমন কোনোদিন অটোবায়োগ্রাফি লিখতে পারবো না, আমি কিছুতেই আমি ক্রোনোলজিক্যালি সাজাতেই পারবো না ঘটনাগুলো। আচ্ছা, আর আমাদের তো নিশ্চয়ই তোমাকেও ফেস করতে হয় বিভিন্ন জায়গায় গিয়ে। মনে আছে আপনার সাথে দেখা হয়েছিল 2012-তে, আপনি আমাদের কলেজে এসেছিলেন, আমি কি করে আমি 2025 এসে 2012-এর কথা মনে রাখবো, কিন্তু মানুষ কেনই বা রাখবো? আমার কাজই মানে প্রত্যেকটা সময় নতুন জায়গায় পৌঁছে যাওয়া, নতুন মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করা, তাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করা। এটা আমার ক্ষেত্রে অনেক সময় হয়, হ্যাঁ আপনাকে তো কোথায় দেখেছি না, আপনি যে শাড়িটা পরেছিলেন, আমি না শাড়ি, কোন শাড়ি বলছে, ওই আমার তো কিছু মনে থাকছে না, আমি ও তাই পড়েছি। আমি বিশ্বজিতের বন্ধু মনে আছে, এবার আমি তো জিজ্ঞেস করে ফেলি কোন বিশ্বজিৎ। এটা খুবই কমন। আরেকটা হয়, সেটা আমি জানি না সেটা কি বয়সের সাথে হয় কিনা, নাম মনে থাকে না। এটা কিন্তু অন দ্য স্পট, ধরো তুমি ওর সাথে সামনে, ও আমাকে এত কিছু বলছে, আমি নামটা কিছুতেই তার মনে করতে পারছি না, কিন্তু কথা বলে যাচ্ছি। তো এটা আমার অনেক সময় আমার বাড়িতে বিএলও এসছে, হ্যাঁ, বিএলও এর সাথে এই কথা সেই কথা হলো, তারপর হঠাৎ বললেন যে আপনি অভিষেককে চেনেন বোধ হয়। আমি কোন অভিষেক? বলে কিবোর্ড বাজায় অভিষেক। আচ্ছা, আমার সেই মুহূর্তে একদম মানে কিছুই মনে পড়লো না, আমি বললাম ও না, আচ্ছা হ্যাঁ চিনি, কোথায় দেখলে বুঝতে পারবো। তো সে একটু ডিসঅ্যাপয়েন্টেড হলো আর কি। তো যাই হোক, পরে আমার মনে পড়লো যে হ্যাঁ আমি তো চিনি অভিষেক, ইয়াং ছেলে, তুমিও চেনো অভিষেক কিবোর্ড বাজায়, ওর কথা খুব সম্ভবত উনি বলেছিলেন। আচ্ছা, ও আমার সাথে অনেকদিন বাজিয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে ভালোবাসা, তোমার জীবনে ভালোবাসার গভীরতাটা কেমন? তোমার জীবনে ভালোবাসা এসছে কি আসেনি, বা যদি এসে থাকে সেটা আমরা সেরমভাবে তুমি সেটাকে হ্যান্ডেল করেছো কি করোনি আমরা জানি না, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দেখছি যে তুমি একাই থেকে গেলে, একা থেকে যাওয়ার সিদ্ধান্তটা তোমার কেন মনে হলো যে তুমি একাই থেকে যাবে? আমার জীবনে ভালোবাসা এসছে, অবশ্যই এসছে। আচ্ছা, বিভিন্ন সময় এসছে, বিভিন্ন রূপে এসছে, আচ্ছা, বিভিন্ন ব্যক্তির জন্য এসছে। তবে যেটা আমি করতে পেরেছি, ভালোবাসা থেকে অধিকারবোধটাকে সম্পূর্ণ আলাদা করে দিতে পেরেছি। ভালোবাসি মানে ভালোবাসি, তাকে যে অধিকার করতে হবে, তাকে সামাজিকভাবে
বা আইনগতভাবে তাকে ওন করতে হবে, আমি এরকম বিশ্বাস করি না, এবং মানে সেইভাবে আমিও ওন বা পজেস্ট হতে চাই না, সেই জন্য একা থাকার সিদ্ধান্ত। ও, তোমার মনে হলো যে কেউ তোমার লাইফে যদি আসে তার সেটা তুমি সেই ফ্রিডমটা পাবে না যেটা তুমি এখন ফিল করছো, বা এত এত সুন্দরভাবে তুমি মানে ভালোবাসলে আমি বাসও কি আছে, তার কোনো সামাজিক স্বীকৃতি, আইনি স্বীকৃতির কি দরকার আছে? সেটার বাইরেও ভালোবাসা যায়, এবং একদমই যায়, সে তো বটে, লাইফ টাইম ধরেই ভালোবেসে যাওয়া যায়। ঠিক কথা। তো তার জন্য তোমাকে কখনো একা, সেই অর্থে তোমাকে কখনো দেখে মনে হয় না যে তুমি একা? তুমি ইউ আর সারাউন্ডেড উইথ সো মেনি পিপল অল দ্য টাইম। তুমি বললে যে তোমার বিভিন্ন সেগমেন্টে তোমার বন্ধু, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে যে তোমার এত এত বন্ধু, তো এবং প্রত্যেকের সাথেই তোমার একটা একটা কম্পার্টমেন্টাল যেটাকে বলা হয়, তুমি এতটুকু কম্পার্টমেন্ট এখানে, এতটুকু এখানে, তুমি বলে না যে একজন সবকিছু হতে পারে না, এটা তো খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। যে এবং ভালোবাসার ক্ষেত্রে মনে হয় তাই না, আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা করে ফেলি, কারোর সাথে বেড়াতে যেতে ভালো লাগে, কারোর সাথে সিনেমা দেখতে ভালো লাগে, আবার একদম অন্য একজনের সাথে ক্রিকেট মাঠে যেতে ইচ্ছে করে। রাইট, এটা কিন্তু খুব 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 থ্যাংক ইউ। তো এই কম্পার্টমেন্ট কিন্তু অনেকে বিশ্বাস করে না, কারণ ভালোবাসা এমন একটা জিনিস যেটা আমার মনে হয় যে মানুষ খুব ওন করতে চেষ্টা করে, যে কারণ অধিকারের মধ্যের মাঝখানে আমার মনে হয় আসল ভালোবাসাটা হারিয়ে যায়। এবং আমারও কিন্তু অনেকটা হ্যাবিট আছে, সেটা অস্বীকার করবো না। মেয়েদেরকে সেটা বেশি হয়, তুমি মেয়ে ফ্যান ফলোয়ার, তোমার এত এত মহিলা সারাউন্ডেড ইউ অল দ্য টাইম। তো মহিলাদের তোমার কি মনে হয়, মানে তুমি মহিলা কি করে হ্যান্ডেল করার, মানুষ মহিলাদের কি বোঝা যায় কখনো? আমাদের সমাজে মহিলারা আমার এই ফিলোসফিটা বিশ্বাসই করে না, একদম লম্পট টাইপের, বড় বড় জ্ঞানের কথা বলছে, সামাজিক স্বীকৃতি, আইনি স্বীকৃতি, আসলে নিজের লাম্পট্যটাকে রাখার চেষ্টা করছে। তোমার তোমার মানে এখনকার মহিলারা কি বলছে, এখন মেয়ে ফ্যান ফলোয়ার্সরা কি বলছে, তারা কি এটা বিশ্বাস করছে? তুমি তো বিভিন্ন স্তরে মেশো, বিভিন্ন বয়সের মহিলা তোমার মেয়ের সাথে কাজ করে, তাই নিয়ে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, খুব ভালো। ফ্যান থেকে যখন গুটি গুটি পায়, কেউ কেউ এগিয়ে আসার চেষ্টা করে, অল্পই, খুবই একটু লাইট হওয়ার চেষ্টা করে ফ্যান থেকে, তখন ফ্যান থেকে এসি টেসি হয়ে যায়। এসি হয়ে যেতে পারে, বা লাইট ঘরের একদম উজ্জ্বল মেনটেন করার জন্য যখন লাইট হয়ে যায় তখন। সেরকম যে অভিজ্ঞতা হয়নি জীবনে তা না, বেশ কয়েকটি হয়েছে। আচ্ছা, খুব সযত্নে পাশ কাটিয়ে যেতে হয়েছে। খুব সযত্নে পাশ কাটিয়ে দিয়েছি। এই না হলো আমাদের সিধুদা, এটা এরকম না হলে তোমার সাথে কথা বলে মজাই পেতাম না। আর আমি একটা জিনিস খুব ঈর্ষা করি তোমার, সেটা কি বলো তো? প্রচুর জিনিস ঈর্ষা করি, তোমার সাকসেস সবকিছু ঈর্ষা করি, তার মধ্যে যেটা তোমার ইন্টেলেক্ট। মানে তুমি এত ইন্টেলিজেন্ট একটা মানুষ, এত বড়, এবং এমন কোনো সাবজেক্ট নেই যেটা নিয়ে তোমার সাথে কথা বলা যায় না। আরেকটা বিষয় হচ্ছে ডাক্তারি তো বটে, ডাক্তার তো জানি ইন্টেলিজেন্ট না হলে হওয়া যায় না, সেটা তো রয়েছে, কিন্তু তারপরেও তোমার ডেইলিকার পড়াশুনো এবং ডেইলিকার তোমার একটা থট প্রসেস আছে যেটা খুব ইন্টারেস্টিং, এবং হয়তো খুব কম লোক তোমাকে সেটা রিলেট করতে পারেন, কিন্তু আমি কিছুটা পারি, যেহেতু তোমার সাথে আমি অনেক বেশি মিশেছি বলে। সব কিছুর ভেতরে তোমাকে একটা ডিপ সিধু পাওয়া যায়, সেই সিধুকে সচরাচর কেউ দেখে না, এবং দেখলেও খুব গোনাগন্তি কয়জন হয়তো দেখে থাকবে। তো তোমার একটা ট্রান্স থাকে, তুমি এই সময় একটা ঘরের মধ্যে থাকো, কোনো একটা সময় তুমি খুব কথা বলো, আবার কোনো সময় তুমি একটু চুপ থাকো, এই যে তোমার একটা পুরো বিষয় মুড তো ফ্লাকচুয়েট করে হয়। হ্যাঁ, তো এই মানে গভীর সিধুর ব্যাপারটা কেমন? গভীর সিধু কাছে কত কে পৌঁছতে পেরেছে আজ অব্দি? হ্যাঁ, পৌঁছতে, গভীরতম জায়গা অব্দি পৌঁছতে পেরেছে কিনা জানি না, হ্যাঁ পেরেছে, তাও পেরেছে। বাহ। গভীরতম জায়গা বলতে আমি অবশ্যই স্পিরিচুয়ালিটি আমি মেন করছি, আচ্ছা, যে আধ্যাত্মবোধের ফিলিংটাই আমার বলবো মনের গভীরতম স্তর। তো সেইখানে একদম মানে স্পিরিচুয়াল জায়গা থেকে ইন্টারাক্ট করেছি, এমন মানুষ আমি পেয়েছি, এমন বন্ধু পেয়েছি জীবনে। গভীরটা, তুমি রবীন্দ্রনাথ পড়ো? মোটামুটি। আচ্ছা, তো আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ফিলোসফি যদি বলি, যে উনি সবকিছুর বাইরে যে একটা কসমিক ব্যাপার উনি ধরার চেষ্টা করেছেন সবকিছুর মধ্যে, মানে বৃত্তের বাইরে, এগেন সেই কথাটাই রয়েছে, যে একটা বিশালত্ব মানে জানা যায় ওনার লেখা পড়লে, বা গান যদি আমরা দেখি, গান পড়লে, আর ওনার লেখার
খুব বলিষ্ঠ, মানে এত বোল্ড লেখা, কিন্তু সেখানে যখন আমরা দেখছি রবীন্দ্রসঙ্গীত হচ্ছে, তুমি সঙ্গীতের মানুষ তাই তোমাকে জিজ্ঞেস করছি, হ্যাঁ। রবীন্দ্রসঙ্গীত হঠাৎ এরকম কিরম করে ম্যানমেনে হয়ে গেল, আমি খুব মানে ভালোভাবে বলতে পারছি না সেটা কিছু ক্ষেত্রে। এগেইন আমরা যদি দেখি দেবব্রত বিশ্বাস, ওরকম একটা বলিষ্ঠ ভয়েস, এত ভালো থ্রোয়িং, এত প্রোনাউন্সিয়েশন, সেটা একটা ইনস্টিটিউশন। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে তারা স্টলওয়ার্ডস, কিন্তু তাদের প্রোনাউন্সিয়েশন বলো ঠিক রবীন্দ্রনাথকে ডিফাইন করার মতন আমার পার্সোনালি মনে হয় না। সেটা তোমারও কি তেমন কিছু মনে হয়? তুমি কি সেরকম শোনো বা আমার মনে হয় বাঙালি জাতি হিসাবে বিবর্তনটাকে একদম পছন্দ করে না। বিবর্তন বলো, পরিবর্তন বলো, আমরা আমাদের সরকারের ক্ষেত্রেই দেখেছি বারবার। তো যাই হোক, তো এই যে সময়ের সাথে সাথে রবীন্দ্রসঙ্গীতেরও একটা বিবর্তন হওয়া দরকার, সেটা নিয়ে কিন্তু বাঙালি এখনো সহমত হতে পারেনি। পারে না। কেউ এখনো দাঁত চেপে গাইতেই পছন্দ করছে, এবং সেই রকম ভাবে না গাইলে বলছে যে রবীন্দ্রনাথের গানই এরা হয় না। ম্লেচ্ছ, হ্যাঁ, এরা হীন, এরম বলছে। আবার সব নষ্ট করে দিল। হ্যাঁ, সব নষ্ট করে দিল। আবার কেউ কেউ মানে পূর্ণ স্বাধীনতা নিয়ে আবার তার মানে কেউ কেউ বাড়াবাড়িও করে ফেলছে স্বাধীনতার জায়গা থেকে। সো আমার মনে হয় একটা গ্র্যাজুয়াল বিবর্তন দরকার ছিল বা দরকার আছে। সেটা কিছুটা হয়েছে, একদম যে হয়নি আমি তা বলবো না। তুমি ওনার লেখা থেকে ইন্সপায়ার্ড হয়ে লেখা তোমার এসছে? আধ্যাত্মবাদ তো অবশ্যই, অবশ্যই তো এবারে সেটাই বলছি। ক্ষুদ্র আমি, তুচ্ছ আমি, মিথ্যে যত স্বাভিমান, আকাশ ভরা সূর্য তারা, জাগাও জাগাও আমার গান। একদম। এ তো একদমই রবীন্দ্রনাথকে আহরণ করে সেটাকে বার করার চেষ্টা। আর একটা যেটা খুব ছোটবেলায় আমরা মম চিত্তে নিতে নিতে গানটার সাথে ছোটবেলায় আমাদেরকে নাচ শেখানো হতো, সেখানে একটা লাইন ছিল যে নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই। এই যে কথাটার ডেপথ, এই যে মানে ভেবেই নিয়েছেন উনি যে জন্ম মৃত্যু সব, মানে কিভাবে তখন উনি এভাবে লিখতে পারলেন। এবং মৃত্যুটা তো আমাদের সব থেকে বেশি সত্যি, সেই যে জায়গাটা উনি তুলে ধরেছেন, ছোটবেলায় তো বুঝতে পারতাম না। আমি যতটুকু আধ্যাত্মবাদ বুঝেছি সেটা রবীন্দ্রনাথ থেকেই বুঝেছি। আমি মানে অন্য কোনো টেক্সট মানে আমি পড়েছি, কিন্তু সেটা আমার সরাসরি আমার টাচ করে। হ্যাঁ। আমি তো থিওরিটিক্যালি পড়েছি হয়তো, ঠিক। কিন্তু রবীন্দ্রনাথের আধ্যাত্মবাদ আমাকে টাচ করেছে। বাহ, এটা দারুণ লাগলো জেনে। আর লিরিসিস্ট হিসেবে তো বটেই, আমার মনে হয় যে এই তোমার ওয়ার্ডিংস বলো, তোমার নানা রকম মাথায় যে আসে কথাগুলো, সেগুলো তো তুমি বিভিন্ন রকম লিরিক্স পড়লে বা জানলে বা সেটা নিয়ে এক্সপেরিমেন্ট করলে তোমার পরবর্তীকালে অ্যাজ এ লিরিসিস্ট আমি বলছি, কারণ তুমি তো প্রচুর গান, নিজের গান তো নিজেই লেখো, এবং এটা কিন্তু বিশাল একটা জায়গা। আমরা প্রচুর শিল্পীরা সারা বলিউড বলি আমরা, টলিউড বলি, এবং দেশের বাইরে বলি, বিদেশে বলি, বিদেশে কিন্তু বেসিক মিউজিক নিয়ে অনেক বেশি চিন্তা ভাবনা করা হয়, যেটা আমাদের দেশে হয় না। আমাদের দেশে একটা সিনেমায় যদি কেউ গান হিট করে ফেলে, তাহলে সেটা সেই স্বীকৃতিটা অনেক বেশি পাওয়া যায়, সিনেমার গান করে গেয়েছে মানে সে সাকসেসফুল সিঙ্গার। আর যতই সে নিজের গান বানাক বা সেটা অনুপম রায় আর সৃজিত মুখার্জি বারবার প্রমাণ করে দিয়েছে। বোয়া টানেল যখন অনুপমের বেসিক অ্যালবামের গান হিসাবে রিলিজড হয়, তখন তার ইউটিউবে ভিউ হয় 20,000, হ্যাঁ হ্যাঁ 40,000। একদম কিন্তু সেটা যখন তার 2 বছর বাদে ফিল্ম সং হিসাবে সেম গানটা ফিরে আসে 40 লক্ষ। ঠিক। তো সেটা মানে তোমাকে একটু কষ্ট দেয় না যে আমার বেসিক? সিনেমায় পয়সা আছে মামা, হ্যাঁ। ওই জন্যই তার প্রমোশন আছে, তাকে পুশ করা আছে, পাশে দাঁড়ানো আছে। ঠিক। সিনেমা আমি তো একটু বসতে চাইছিলাম, যাই হোক দাঁড়ানোটা খুব জরুরি। তো যাই হোক, খুব ভালো লাগছে। তোমার তোমার খাওয়াটা যে তুমি খুব এনজয় করছো সেটাও আমি বুঝতে পারছি। এবং আস্তে আস্তে আমরা অন্নচন্দ্রিমার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একটা কথা বলো যে তোমার জীবনে যদি সব থেকে সুন্দর মুহূর্ত ধরা যায় এবং সব থেকে দুঃখের মুহূর্ত ধরা যায় এখনো অবধি, আর কি তোমার কি মনে হয় যে সব থেকে সুন্দর মুহূর্ত আমার জীবনে হয়তো এটা? হ্যাঁ, বলতে পারবো না। নায়াগ্রা ফলস এবছর একদম কানাডা থেকে সামনাসামনি দেখেছি। আচ্ছা। কিন্তু আজ থেকে বহু বছর আগে 2008-এ খুব সম্ভবত ইউএসএ সাইড থেকে কানাডা নায়াগ্রা ফলস দেখেছিলাম। আচ্ছা। এবং আমার কাছে আমি ঠিক মূর্তিতে অতটা বিশ্বাস করি না, দেবতার হ্যাঁ মূর্তি। হ্যাঁ হ্যাঁ একদম। আমার কাছে প্রকৃতি হচ্ছে ঈশ্বরের রূপ। তো সেই প্রকৃতির ওই রকম একটা রূপ দেখে আমি
হাউ হাউ করে কেঁদেছিলাম তাই নাকি? অনেকক্ষণ, মানে এমন না যে একটু কান্না পেতে হয়ে গেল, মানে আমি কেঁদেই যাচ্ছি আর কি, এরকম অবস্থা। বাহ, এটা কিন্তু খুব, তো সেটা সেটা আনন্দের অশ্রু বলতে যাবো। হ্যাঁ মানে আমার কাছে যেন একটা ঈশ্বর প্রাপ্তি, ঈশ্বর প্রার্থনা। আমি ঈশ্বরকে দেখছি সামনে থেকে, এই প্রথম বা ঈশ্বরকে অনুভবও করতে পারছি। তো সেটা একটা জীবনের তো সেরা মুহূর্ত অবশ্য বলাই যায়। হ্যাঁ হ্যাঁ। এই বছরও হয়েছে, খুব মানে আবেগ খুব উতলে উঠেছিল, কিন্তু এক্সপ্রেশনটা অতটা হয়নি বা জায়গাটাও সুটেবল ছিল না। আর তোমার তখন বয়সটা অনেক কম ছিল, তুমি বিদেশ সফর করছো, সেই সাকসেস, সেই এক্সাইটমেন্ট ডেফিনেটলি রয়েছে ডেফিনেটলি ছিল সাথে। তারপরেও তোমার ওই এক্সাইটমেন্টটা সত্যি খুব ইন্টারেস্টিং। এটা একটা লাগলো যে তুমি নায়াগ্রা ফলস দেখে চোখ দিয়ে জল পড়ে যাওয়া, এটা অনেক সময় আমাদের ক্ষেত্রে হয় যে খুব খুব কিছু যেটা আমি কোনোদিন এক্সপেক্ট করিনি তেমন কিছু যদি পেয়ে যাই তখন চোখে জল আসে। এবং দুঃখটাকে তুমি কিভাবে ডিফাইন করো, বা দুঃখের দিন, মানে তোমার কি মনে হয় যে কোন দিনটা তোমার মনে হয় সব থেকে দুঃখের দিন ছিল এখনো অবধি তোমার জীবনে? একজন ছেড়ে চলে যাচ্ছে, যে মানে যদি বলি জীবনের বিভিন্ন সম্পর্কের মধ্যে যেটা বলিষ্ঠতম সম্পর্ক ছিল, বা যেটার জন্য তুই আমায় পাগল করলি রে, এরম গান লেখা গেছে যার জন্য, সে যখন সিদ্ধান্ত নেয় যে না সে চলেই যাবে, সে আর থাকবে না, তখন খুবই দুঃখ হয়েছিল। এবং সেই দুঃখটা মানে সেই একটা দিনের দুঃখ নয়, আমি বলবো সেই দুঃখটা দীর্ঘস্থায়ী ছিল। হয়তো আজও আছে, অনেক বছর পেরিয়ে গেছে। কত বছর তবু? এই যে মানে এই বিচ্ছেদ তাও 18-19 বছর আগে। তুমি কতটা সেন্সিটিভ মানুষ সেটা তোমার এই কথাতে বোঝা গেল, যে এখনো অবধি সেই দুঃখ রয়ে গেছে তোমার। আমি চাইবো তোমার জীবনে দুঃখ একদম থাকুকই না থাকুক, কারণ কিন্তু সেটাও একসাথে চাইবো যে দুঃখ থাকলে আছে বলেই হয়তো আমরা সুখটা আরো বেশি করে দেখতে পাই। এবং যেরকম হয় আর কি, যে ভালো এবং খারাপ সবই থাকবে জীবনে, তেমন নিয়েই আমাদের জীবন চলে। তো আজকের অন্নচন্দ্রিমার টেক অ্যাওয়ে যদি বলি, যে সারাক্ষণ তোমার কেমন গেল, তোমার এসে কি মনে হলো, তারপর থেকে তুমি এখন অবধি তুমি বাড়িতে কি নিয়ে যাবে? আমরা তো প্রত্যেক দিনই বেরোই, রাত্রেবেলা ঘরে ফিরি, যে একটা সারাদিন কি সাথে করে নিয়ে গেলাম, তেমন একটা সিচুয়েশন যদি জিজ্ঞেস করা হয়। অন্নচন্দ্রিমা আমাকে একটু ভাবতে শেখালো, বাহ, বা আরো একবার ভাবালো। বিশেষ করে ওই কোয়েশ্চেনটা তো আমার মানে কেমন আমার ঝটকা লেগেছে যখন তুমি বলেছে কোনো বন্ধু কি ছেড়ে চলে গেছে, চলে গেলে কেন চলে গেছে, এটা তো আমায় কেউ কখনো জিজ্ঞেস করেনি। রাইট। সো দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। তো এই একটা খুব সুপারফিশিয়াল জগতের মধ্যে দিয়ে আমরা যাই, বা সোশ্যাল নেটওয়ার্ক, সোশ্যাল মিডিয়া, এগুলো সুপারফিশিয়াল দিয়ে ভরে গেছে। তার মাঝখানে আমার মনে হয় অন্নচন্দ্রিমা একটা তার মধ্যে একটা ইনার সার্চ রয়েছে, একটা খোঁজ রয়েছে, সেই খোঁজটা খুব 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 সুস্থ, খুব হেলদি। থ্যাংক ইউ, বিশাল বড় একটা পাওনা এটা তোমার কাছ থেকে এরকম একটা কমপ্লিমেন্ট। এবং আমি খুব আশা করেছিলাম তোমাকে পাবো এবং পেলাম আর কি আজকে। অনেকদিন থেকেই প্ল্যান হচ্ছিল। আমারও খুব ভালো সময় কাটলো সত্যি। মানে কিছু কিছু প্রশ্ন তো মানে ক্লান্ত হয়ে পড়ি না, ক্যাকটাস নামটা কেন, আচ্ছা কিভাবে শুরু করলেন, এই প্রশ্নগুলো ভীষণ ক্লান্ত হয়ে পড়ি। তো সেই জায়গা থেকে সেই জন্য আসতে চায় না। আমাকে যেমন উপলদাই বললো, উপলদার সাথে কথা হচ্ছিল, আসবে হয়তো, এবং আমার কাছে শোন আবার সেই এক কথা বলতে হবে। আমি বললাম এক কথা তো বলতে হবে না, বলছে তাহলে চিন্তা করছি। প্রত্যেকে না ওই ফরম্যাটিংটাকে ভয় পায় প্রত্যেকে, এবং বলছে আমি তো পডকাস্ট একদম করি না, অনেকেই বলছে। আমি না, এটা পডকাস্ট নয় তো। তারপর সেটা একটু বোঝাতে হয় যে এটা কি ব্যাপার, তখন হয়তো কনভিন্স হন। কিন্তু তোমার সাথে আমার দীর্ঘদিন ধরে কথা হচ্ছিল, প্ল্যান হচ্ছিল, এবং তোমার কাছে একটা আবদারই ছিল যে একটু এসো, যেহেতু এতদিনের একটা ভালোবাসা। তো তাহলে আজকে অন্নচন্দ্রিমা এখানেই শেষ করবো, কিন্তু তোমার মানে শেষ হওয়া তো হইল না, শেষ যেটাকে বলা হয় রবীন্দ্রনাথের ছোট গল্প, গান ছাড়া তো অন্নচন্দ্রিমা ইনকমপ্লিট। যেখানে পাশে সিধুদা বসে আছে, তুমি যদি ধরিয়ে দাও সুবিধা হয়, ধরিয়ে দাও, সেখান থেকে আমি এই কি মানে জ্যাম করি। আজকে আমরা একটু গিটারটা মিসিং পাচ্ছি, সিধুদার হাতে গিটার থাকলে দেখতে আরো বেশি অ্যাট্রাক্টিভ আর সেক্সি লাগে। যাই হোক,
আমরা একটু টেবিল বাজাই বা একটু তাল তালে 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 গাই। একটা গান খুব জীবনের কথা বলে, মজার কথা, মজার গান। उठे सबके कदम देखो रम पम पम, आज ऐसे गीत गाया करो, कभी खुशी कभी गम तररम पम पम, हंसो और हंसाया करो। उठे सबके कदम देखो रम पम पम, आज ऐसे गीत गाया करो, कभी खुशी कभी गम तारा रम पम पम, हंसो और हंसाया करो। সারি ডঞ্জের সেল, বুকে বড় কষ্ট, চেপে রাখা সেক্সে চরিত্র নষ্ট, ভালোবাসা উড়ে গেছে শোন মোর ভাইটি, ভালোবাসা বুক খোলা ফিনে নানা নাইটি, তুমিও বোঝো আমিও বুঝি বুঝেও বুঝি না, তুমিও বলো আমিও বলি তবে সোজা সোজে না। এবার লা 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 লা।